ভারত তৈরি করেছে এমন এক দুর্লভ প্রযুক্তি যা থেকে সম্পূর্ণ বালি রূপান্তর হয়েছে বিদ্যুতে। এখন 200 বছর পর্যন্ত হবে ফ্রি বিদ্যুৎ। বন্ধুরা, ভারত এনার্জি সেক্টরে এমন এমন প্রযুক্তিকে বিকশিত করছে যেটা বিশ্বের আর কোথাও উপলব্ধ নেই। দেখতে গেলে এখন ভারত সব টেকনোলজি বিভিন্ন দেশের থেকে ইম্পোর্ট করে ব্যবহার করছে, আর এই ডিপেন্ডেন্সিকে গোড়া থেকে নির্মূল করার জন্য ভারত স্বদেশী নির্মিত টেকনোলজির ওপর খুব দ্রুত গতিতে কাজ করা শুরু করে দিয়েছে। সেটা এনার্জি সেক্টর হোক বা ডিফেন্স সেক্টর বা স্পেস সেক্টর, সব জায়গাতেই ভারত এখন স্বদেশে নির্মিত টেকনোলজিকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, আর এই বিদেশি টেকনোলজিকে গোড়া থেকে নির্মূল করে চলেছে। বন্ধুরা, বিশ্বের মধ্যে বিদ্যুতের সমস্যা অনেক বৃদ্ধি পেয়ে গেছে, আর এর পেছনের কারণ হলো যা দিয়ে এই বিদ্যুৎ তৈরি করা হয়, অর্থাৎ সেই রিসোর্সেস যেটার দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে সেটাও আবার যথেষ্ট লিমিটেড, যা থেকে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট নির্গত হয়ে থাকে, যা থেকে ভয়াবহ মহামারীর রূপ নিতে পারে। আসলে বিদ্যুৎ সাধারণত কয়লা, জল এবং ইউরেনিয়াম দ্বারা তৈরি করা হয়ে থাকে, আর যে কোয়ান্টিটি রয়েছে সেটাও যথেষ্ট লিমিটেড। আর ভারতকে বিদ্যুৎ তৈরি করার জন্য ইউরেনিয়াম বিভিন্ন দেশের থেকে ইম্পোর্ট করতে হয়। এছাড়াও একটি রিপোর্টে এটাও বেরিয়ে এসেছে যে ইউরেনিয়াম খুব দ্রুতই পুরো বিশ্ব থেকে শেষ হয়ে যাবে, আর এই খবর আসার পরেই পুরো বিশ্বতে হইচই শুরু হয়ে গেছে। বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বতে ইউরেনিয়ামের প্রোডাকশন সবচেয়ে বেশি কাজাকিস্তান, কানাডা এবং অস্ট্রেলিয়াতে হয়ে থাকে, আর এই খবর এই দেশগুলিকেও টেনশনে ফেলে দিয়েছে। এছাড়াও সবচেয়ে আশ্চর্য করার মতো বিষয় হলো এর সবচেয়ে বেশি প্রভাব চীনের ওপর পড়তে চলেছে, কারণ চীন খুব বেশি পরিমাণে নিউক্লিয়ার প্লান্ট বৃদ্ধি করেছে যেটা ইউরেনিয়াম দ্বারা চালিত হয়ে থাকে। কোথাও না কোথাও এখন চীনের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বন্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। বন্ধুরা, এখন আপনি ভাবছেন যে ভারত এখন কি করবে, ভারতের কাছে কি এর কোনো অল্টারনেটিভ অপশন রয়েছে? তো বন্ধুরা, আপনাদের বলে রাখ, ভারতের কাছে এর অল্টারনেটিভ অপশন রয়েছে। ভারতের হাতে এমন এক দুর্লভ টেকনোলজি লেগেছে যেটা এনার্জি সেক্টরে নতুন অগ্রগতি নিয়ে আসবে, আর শুধুমাত্র এটা ভারতের কাছে মজুদ রয়েছে। এই জন্য পুরো বিশ্ব আরো বেশি পাগল হয়ে গেছে যে ভারত তো এখন এনার্জি সেক্টরেও সম্পূর্ণ বিশ্বের মধ্যে রাজা হয়ে যাবে। ভারতেই এখন পুরো বিশ্বতে মনোপলি চলবে। আসলে বন্ধুরা, ভারতের কাছে বিদ্যুৎ উৎপাদন করার এমন রিসোর্সেস মজুদ রয়েছে, সেটাও আবার এত বেশি পরিমাণে রয়েছে যে ভারত 200 বছর পর্যন্ত খুব সহজেই বিদ্যুৎ জেনারেট করতে পারবে। তো বন্ধুরা, সম্পূর্ণ খবর কি তা জানবো আজকের এই ভিডিওতে, কিন্তু আগে অগ্রসর হওয়ার পূর্বে ভারতের এই সফলতার জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জয় হিন্দ, জয় ভারত কমেন্ট করবেন। বন্ধুরা, আপনি কি জানেন ভারত বিশ্বের একমাত্র দেশ যার কাছে বিশ্বের সবচেয়ে বেশি এবং সবচেয়ে বৃহৎ মাত্রার থোরিয়ামের রিজার্ভ পাওয়া যায়? রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে প্রায় 5 লক্ষ থেকে 8 লক্ষ টন থোরিয়াম মেটাল মজুদ রয়েছে, আর এটা বালিতে পাওয়া যায়। তো বন্ধুরা, ভারতের সামুদ্রিক তটে এর কোয়ান্টিটি সবচেয়ে বেশি, যেটা সম্পূর্ণ বিশ্বতে পাওয়া থোরিয়ামের মধ্যে প্রায় 70%, বাকি 30% এর মধ্যে 10% চীনের কাছে রয়েছে, আর বাকি 20% বিশ্বের বিভিন্ন আলাদা আলাদা দেশে রয়েছে, যেখানে থোরিয়ামও ইউরেনিয়ামের মতোই একটি রেডিও অ্যাক্টিভ মেটাল। কিন্তু তার সত্ত্বেও ভারত এর ব্যবহার ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে কেন ব্যবহার করছে না, যার কারণে ভারতে বর্তমান সময়ে যত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে তার জন্য ফিউল অর্থাৎ ইউরেনিয়ামকে ইম্পোর্ট করার জন্য ভারতকে প্রত্যেক বছর প্রায় 618 কোটি টাকা খরচ করতে হয়। আর ভারত তার ইউরেনিয়াম প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য কানাডার মতো দেশের থেকে ইউরেনিয়ামকে ইম্পোর্ট করে থাকে। কিন্তু সেই দিন দূরে নেই যখন ভারত থোরিয়ামের ব্যবহার করে ইলেকট্রিসিটিকে জেনারেট করবে। আর ভারতের কাছে এত বেশি মাত্রায় থোরিয়াম মজুদ রয়েছে যে যার থেকে আমরা 1 থেকে 2 বছর নয়, বরং পরবর্তী কয়েক দশক পর্যন্ত বিদ্যুতের উৎপাদন করতে পারবো, তাও আবার কোনো দেশের থেকে নিউক্লিয়ার মেটাল ইম্পোর্ট না করেই। তো বন্ধুরা, ভবিষ্যতের থোরিয়াম দ্বারা কিভাবে বিদ্যুতের উৎপাদন করা হবে, আর ভারত এর জন্য দীর্ঘ সময় ধরে কোন টেকনোলজির উপর রিসার্চ করেছে, সেই টেকনোলজি কি সফলতাপূর্বক তৈরি হয়ে গেছে? তো বন্ধুরা, সমস্ত বিষয়ে এই ভিডিওতে কভার করব।
তার জন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, প্রাকৃতিকভাবে পাওয়া এই রেডিও অ্যাক্টিভ মেটাল ভারতের জন্য কতটা প্রয়োজনীয় তা আপনি ধারণাও করতে পারবেন না। আর অন্যদিকে বিভিন্ন রিপোর্ট এটাও বলে যে ভারতের কাছে এত বেশি মাত্রায় থোরিয়াম থাকার কারণে বিভিন্ন দেশ চায় না ভারত এই টেকনোলজিকে ডেভেলপ করুক, আর ভারত সেই সব দেশের থেকে ইউরেনিয়াম ইম্পোর্ট করতে থাকবে যারা কোটি কোটি টাকায় নিজেদের হিসাব মতো ইউরেনিয়ামকে বিক্রয় করবে। বন্ধুরা, যদি থোরিয়ামের ইতিহাসের কথা বলা হয় তাহলে 1950 সালে এই ভারত জেনে গিয়েছিল যে ভারতের কাছে বৃহৎ মাত্রায় থোরিয়ামের রিজার্ভ মজুদ রয়েছে। সেই সময় ভারতের যত বৈজ্ঞানিক ছিলেন তারা বুঝে গিয়েছিলেন ভবিষ্যতে এর ব্যবহার করে বিদ্যুতের উৎপাদন করা যেতে পারে। ভারত এই টেকনোলজিকে নিয়ে ফ্রান্স, রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু সেই সব দেশ চায় না যে ভারত থোরিয়ামের ব্যবহার করে পাওয়ার জেনারেট করুক। কিন্তু সময়ের সাথে জিনিস পরিবর্তনশীল, আর দেখতে দেখতে 2011 সাল এসে যায়। ভারত 2011 সালে ডিসাইড করে যে এখন ভারতের মধ্যে এমন এক প্রোটোটাইপ রিঅ্যাক্টরকে প্রস্তুত করা হবে যার মধ্যে আমরা সম্পূর্ণভাবে রিসার্চ করতে পারবো। আর এই প্রজেক্ট কোভিড এর সময় অর্থাৎ 2019 থেকে 20 সালে কমপ্লিট করার কথা ছিল, কিন্তু সম্পূর্ণ বিশ্বতে মহামারী চলার কারণে এই প্রজেক্টকে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। বলা হচ্ছে 2025 সালের মধ্যে ভারতে এই প্রজেক্ট একদম তৈরি হয়ে যাবে। এমনটাও নয় যে এই প্রজেক্টের ওপর এখনো কাজ শুরু হয়নি, বরং গ্রাউন্ডে বিভিন্ন ধরনের মেশিনকে ইনস্টল করা হয়ে গেছে। প্রায় 500 মেগাওয়াটের ক্ষমতাযুক্ত এই রিয়েক্টরকে তৈরি করা হচ্ছে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, যার নাম স্বদেশী ফার্স্ট ব্রিডার রিয়েক্টর দেওয়া হয়েছে। বন্ধুরা, এখন কথা বলা যাক থোরিয়াম ব্যবহার করে পাওয়ার জেনারেট কিভাবে করা যাবে, যেটা ভবিষ্যতে গেম চেঞ্জার প্রমাণ হবে। তো বন্ধুরা, যে পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিসিটি জেনারেটের জন্য ইউরেনিয়ামের মতো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ব্যবহার করা হয়ে থাকে, সেখান থেকে নির্গত হওয়া ওয়াটার ওয়েস্টকে উইদাউট ট্রিটমেন্ট রিলিজ করা যেতে পারে না। বিভিন্ন দেশ, এমনকি অনেক সময় সেই জলকে অনেক বছর পর্যন্ত হোল্ড করে রেখে দেওয়া হয়। কিছুদিন আগে আপনার মনেই থাকবে জাপানের পক্ষ থেকে যথেষ্ট বড় অ্যামাউন্টে নিউক্লিয়ার ওয়াটারকে রিলিজ করা হয়েছিল, যার পরে পুরো দেশের মধ্যে বিরোধ শুরু হয়ে গিয়েছিল যে এই রেডিও অ্যাক্টিভের কারণে আশেপাশে পাওয়া মাছেদের শরীরে যাবে, যা খেলে তার থেকে রেডিয়েশনের জন্য তাদের ক্যান্সারের মতো রোগ হতে পারে। কিন্তু তারপরে সেখানকার প্রধানমন্ত্রীকে সেই মাছ খেয়ে দেখাতে হয়েছিল যে এটা সম্পূর্ণভাবে সেফ। কিন্তু থোরিয়ামের বিষয়ে এমনটা নয়। থোরিয়ামেতে কিছু নতুন এবং অ্যাডভান্স টেকনোলজির প্রয়োজন রয়েছে, কিন্তু থোরিয়ামের ব্যবহার করলে ইউরেনিয়ামের তুলনায় যথেষ্ট কম মাত্রায় রেডিয়েশন ক্রিয়েট হয়ে থাকে, যাকে খুব সহজেই ট্রিট করা যেতে পারে। আর এটাই এই টেকনোলজির সবচেয়ে বড় বিশেষত্ব। যদি এর আরো কিছু বিশেষত্বের কথা বলা হয় তাহলে পৃথিবীতে ইউরেনিয়ামের তুলনায় থোরিয়াম বেশি মজুদ রয়েছে। তো বন্ধুরা, দুটো স্ট্রাকচারকে যদি আপনি ক্লোজ ভাবে অবজার্ভ করেন তাহলে দুটো স্ট্রাকচারই সেম দেখাবে। এই দুটোই এক ধরনের রেডিও অ্যাক্টিভ পদার্থ। অন্যদিকে থোরিয়ামের মধ্যে এনার্জি ডেনসিটি অর্থাৎ শক্তির ঘনত্ব অনেক বেশি পাওয়া যায়, অর্থাৎ যথেষ্ট কম মাত্রায় থোরিয়ামের ব্যবহার করে খুব সহজেই বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। আর তার তুলনায় যদি ইউরেনিয়ামকে নির্গত করা হয় তাহলে আমাদের যথেষ্ট বেশি মাত্রায় এর প্রয়োজন পড়বে। আর যদি এর কারেন্ট স্ট্যাটাসের কথা বলা হয় তাহলে যেমনটা আমি আপনাদের বলেছি 2011 সালে ভারত শুরু করেছিল, আর এখন তামিলনাড়ুর কালপাক্কামেতে এই প্রজেক্টকে শুরু করে দেওয়া হয়েছে। আরেকটি প্রোটোটাইপের মাধ্যমে এখানে শুরু করা হয়েছে। ইন্টারন্যাশনাল লেভেলে দেখতে গেলে ANIL অর্থাৎ অ্যাডভান্স নিউক্লিয়ার এনার্জি ফর এনরিচ লাইফ, আর এটাই সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা এই টেকনোলজির ওপর সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করছে। এর সাথেই জুড়ে থাকা কোম্পানির ক্লিনকট, থোরিয়াম এনার্জির সংস্থাপক এবং CEO মেহুল শাহ মিলে অর্থাৎ যৌথভাবে একটি পদক্ষেপ গ্রহণ করেছেন, যেখানে ইউরেনিয়াম এবং থোরিয়ামকে ব্যবহার করে একটি নতুন এলিমেন্টের সাথে প্রজেক্টটি শুরু করা হয়েছে, যেটা অনেক বেশি সাকসেসফুল বলে মনে করা হচ্ছে। কিন্তু শুরু করা এই ANIL প্রজেক্ট টেকনোলজির নাম ভারতের বৈজ্ঞানিক ডক্টর অনিল কাকোদকারের সম্মানে রাখা হয়েছে, কারণ তিনি এর প্রথম শুরু করেছিলেন। আর এই প্রজেক্ট সম্পূর্ণ বিশ্বে অনেক বেশি পপুলারও হচ্ছে। কিছু নতুন এবং অ্যাডভান্স টেকনোলজি এখানে প্রয়োজন হতে চলেছে থোরিয়াম থেকে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। কিন্তু যদি এই টেকনোলজি সাকসেসফুল হয়ে যায় তাহলে ভারত পরবর্তী 200 থেকে 300 বছর পর্যন্ত ইলেকট্রিসিটিকে খুব সহজেই জেনারেট করতে পারবে, তাও আবার কোনো দেশের থেকে ইউরেনিয়াম এবং আদার্স অন্যান্য ফিউল ইম্পোর্ট না করেই। কিন্তু আপনি কি জানেন ভারত তার স্বাধীনতার সময় থেকে এতদিন পর্যন্ত NSG অর্থাৎ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে যুক্ত হওয়ার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করেছেন, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ চায় না ভারত এই গ্রুপের সাথে যুক্ত হোক, যার কারণে সম্পূর্ণ বিশ্বতে আলাদা আলাদা দামে ইউরেনিয়ামের মতো নিউক্লিয়ার ফিউলকে ক্রয় করতে হয়। কিন্তু এখন ভারত এই দেশগুলিকে বড় ঝটকা দিয়ে দেবে, কারণ ভারত এখন এনার্জি সেক্টরে
বিদ্যুতের রাজা হতে চলেছে। এখন ভারত শুধুমাত্র বিদ্যুৎ প্রডিউসই করবে না, বরং সম্পূর্ণ বিশ্বতে বিদ্যুৎ সাপ্লাইও করবে, যা থেকে ভারতের অর্থ ব্যবস্থা অনেক মজবুত হয়ে যাবে। আমেরিকার মতো সুপার পাওয়ার দেশও ভারতের সামনে নিচু হতে বাধ্য হবে।